করছি। দেখো এই কোশ্চেনটা কি বলছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? দেখো তোমাদের কিন্তু একটা অঙ্ক 10 থেকে 15 সেকেন্ড কি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু পরীক্ষা হলে দিতে হবে। এইটা যেটা আমি বলছি এটা যদি একবার বুঝে যাও তা কোনোদিন তোমরা ভুলবে না। দেখ এই যে ছবিটা আঁকছি না, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে প্রতিকূলে গতিবেগ, আর এটা হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ। আর এখানে কি আছে, এটা হচ্ছে স্রোতের বেগ, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ। দেখো কি কি বলা আছে না, প্রতিকূলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টায়, 1 কিলোমিটার যায় কত ঘন্টায়? 5 ঘন্টায়। এই সরি, 1 ঘন্টা যায় 8 ঘন্টা যদি 40 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 5 কিলোমিটার যাবে। এই 6 ঘন্টা যদি 36 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 6 কিলোমিটার যাবে। তা প্রতিকূলের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, অনুকূলের গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার। এইবার দেখো এই দুটো যদি যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি নৌকার গতিবেগ পাবে, আর এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের গতিবেগ পাবে। তো 6 আর 5 11 না, 6 প্লাস 5, 6 প্লাস 5/2 কত হবে? 11/2। 11/2 মানে কত? 5.5। তো 5.5 হচ্ছে তোমার নৌকার গতিবেগ। আর যদি তুমি এই দুটো মাইনাস করো না, 6 মাইনাস 5/2, তো কত হবে? 1/2। 1/2 মানে কত? 0.5। 0.5 হচ্ছে তোমার স্রোতের গতিবেগ। ব্যাপারটা বুঝতে পারলে এইটা যিনি এইটা কিন্তু যদি একবার বুঝে যাও তাহলে নৌকার যত ধরনের অঙ্ক আসবে এই ডায়াগ্রামের উপর দিয়েই তোমাদের কিন্তু হয়ে যাবে। এই কোশ্চেনটা কি বলছে, একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রি করার বদলে 10% লাভে বিক্রি করলে 200 টাকা বেশি পাওয়া যেত, ক্রয় মূল্য কত? তোমার কি বলছে, তোমার 10% আগে কি হচ্ছে, 10% ক্ষতিতে বিক্রি করছিল, এখন 10% লাভে বিক্রি করবে, তাহলে 200 টাকা বেশি পাওয়া যেত। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, তোমার মনে করো আগে 10% ক্ষতিতে তোমাকে মাইনাসে বিক্রি করছিল, এখন কি করছে, এই জায়গা থেকে 10% প্লাসে গিয়ে বিক্রি করবে। তাহলে গ্যাপ তোমার অ্যাকচুয়ালি কতটা হয়ে যাচ্ছে, কতটা কভার করতে হচ্ছে? এদিক থেকে 10% কভার করতে হবে, তারপর এদিকে 10% কভার করতে হবে, তারপর না লাভ পাওয়া যাবে, বেশি হয়ে যাচ্ছে তো, তারপর তো তোমার 200 টাকা পাবে বেশি। মানে অ্যাকচুয়ালি 10% প্লাস 10% 20%, 20% তার মানে বাড়াতে হবে বিক্রয় মূল্য। তো 20% বাড়ালে তারপর 200 টাকা বেশি পাবে। হ্যাঁ, তো 200 টাকা তার মানে 20% ভ্যালু, তার মানে তোমার কাছে 200 টাকা। তাহলে বলছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো তোমার 100%। তো 100% যদি ক্রয় মূল্য হয়ে থাকে তো কত গুণ? 5 গুণ না? তো একেও 5 গুণ করে দাও, 5 দিয়ে 10, 1000 টাকা হয়ে গেল তোমার ক্রয় মূল্য। 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিলোমিটার/ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? দেখো একটা ট্রেন একটা ব্যক্তিকে বা একটা লাইট পোস্টকে অতিক্রম করা মানে কি, ট্রেনের যা দৈর্ঘ্য সেটা অতিক্রম করা। তার মানে সেটা ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে কত টাইম লাগবে শুধু সেইটুকুই জানতে চাই। এবার একটা একটা ট্রেন সে কিনা এখান থেকে এইদিকে যাচ্ছে, তার গতিবেগ কত? 25 কিলোমিটার/ঘন্টা। আর একটা লোক সে ওই দিক থেকে এদিকে আসছে, তার স্পিড কত? 2 কিলোমিটার/আওয়ার। এবার বলো দুজন 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 এদিক থেকে ওদিকে যাচ্ছে, ও এদিক থেকে এদিক থেকে আসছে, যখন দুজনের এই জন্য অপোজিট ডাইরেকশন হয়ে থাকে না, তাদের স্পিড কিন্তু যোগ হয়ে যায়। আর যদি সেম ডাইরেকশনে যায় তাহলে কিন্তু স্পিড মাইনাস হয়ে যায়। তো এই এদিক থেকে যাচ্ছে, ও এদিক থেকে যাচ্ছে, এদের রিলেটিভ যে স্পিড হয়, আপাতত যে গতিবেগ হয় সেটা কিন্তু যোগ হয়ে যায়। তো এদের রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড বা আপাত গতিবেগ, হ্যাঁ, রিলেটিভ স্পিড বা আপাত গতিবেগ সেটা কত হবে না, এটা যোগ হয়ে যায়। 25 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার, তো 27 কিলোমিটার/আওয়ার। এই গতিবেগ কিন্তু দুজন মিলে একসাথে হচ্ছে, ও দিক থেকে আসছে, এদিক থেকে আসছে, যে 27 কিলোমিটার/ঘন্টা গতিবেগে আসছে। এবার তাহলে এই গতিবেগে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যে সময়টা লাগবে সেটা জানতে চেয়েছে। তো নিজের দৈর্ঘ্য কত? 270 মিটার। খেয়াল করে এখানে যে ইউনিটটা রয়েছে সেটা কিলোমিটার/আওয়ার। তো এটা যদি মিটার হয়ে থাকে তো এখানে কিলোমিটার/আওয়ারে কনভার্ট করবে কি করে?
এই সরি কিলোমিটার পার আওয়ার রয়েছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে স্পিডটাকে। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে জেনে রাখো তোমাকে কেবলমাত্র 5/18 দিয়ে গুণ করে নিতে হবে। এটা যদি গুণ করে নিতে পারো তাহলে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তো কত হবে, 9/9 দিয়ে 8, 9 3 7, তো 15/2, 15/2 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ হয়ে গেল। এবার আমরা জানি টাইম যদি বের করতে হয় তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেবো, যে টোটাল ডিস্টেন্স কত 270 মিটার যেতে হবে, আর গতিবেগ কত এই মিটার পার সেকেন্ড। তো আমার তাহলে টাইম কত লাগবে বা সময় কত লাগবে, সময় তোমার লাগবে 270 মিটার, মিটার হচ্ছে ডিস্টেন্স, আর একে 15/2 দিয়ে ভাগ করে দেবে বাই টু এর বাই 2টা তুমি কি করবে, ইনটু হয়ে যাবে না, এটা গুণ করে দিলে তাহলে কত হয় 5×3 = 15, 5×5 = 2, 25, 2×5 = 20, 3×18 = 54। তো 18 দিয়ে 36 সেকেন্ড, তো 36 সেকেন্ড কিন্তু তোমাদের আনসার হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? এখানে কি বলছে, দুটি সংখ্যার যোগফল 40 ও বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। দুরকম কোশ্চেন হতে পারে, এই ডেটাটা দিয়ে বলতে পারে যে সংখ্যা দুটো কি কি বের করো, মানে এখানে সেটা বলেছে যে সংখ্যা দুটির অনুপাত কত। তার মানে সংখ্যা দুটো তোমাকে বের করতে হবে, তারপর অনুপাত করবে। সংখ্যা দুটো না বের করলেও চলবে। হ্যাঁ, দুটি সংখ্যার যোগফল যদি 40 হয় আর বিয়োগফল যদি 4 হয় তাহলে অনুপাত কি করবে। দেখো সিম্পল কোশ্চেন, একবার সংখ্যা দুটো যোগ করবে, একবার সংখ্যা দুটো বিয়োগ করবে, করে তাদের রেশিও বের করে দাও। কি কি আছে, 40 আর 4 যোগ করলে কত হবে 44, আর 40 থেকে 4 বাদ দিলে কত হবে 16, 44/16 কত হয় 22/8, 22/8 মানে কত 11/4, তো 11:4 হওয়া উচিত বিয়োগফল। অপশানে কোনো সমস্যা রয়েছে মনে হচ্ছে। আচ্ছা সরি, না এটা একটু ভুল বলা হলো। দেখো দুটি সংখ্যার যোগফল 40 ও বিয়োগফল 4, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত। তার মানে কি দুটো সংখ্যার যোগ করবে একবার আর দুটো সংখ্যা বিয়োগ করবে একবার, করে তাদের রেশিও বের করে দাও, তোমার উত্তর হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে যোগ করলে কত হবে 40 আর 44, বিয়োগ করলে কত হবে 40 - 36, তার 44 আর 36 রেশিও করলে কত হবে 22:18, 22:18 মানে কত 11:9। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে সংখ্যা দুটোর অনুপাত যখন বের করবে তোমরা, সংখ্যা দুটোর অনুপাত তোমরা কিভাবে বের করবে, যে একবার 40কে 4 দিয়ে যোগ করবে, একবার 40কে 4 দিয়ে বিয়োগ করবে, তাহলে এটা হবে 44 আর এটা হবে তোমার 36। তাহলে কত হবে 4 11 44, 4 9 36, তো 11/9, 11/9 মানে কত 11:9। এটা হয়ে গেল তোমার আনসার। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? মজা পাচ্ছ না? যদি মজা পাও অবশ্যই কিন্তু লাইক করে দেবে একটা। 5 নম্বর কোশ্চেন কি বলছে, চারটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত। কি মনে হয় অনেক লম্বা প্রসেস তো হয়ে যাবে, জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের আনসার। কি করবে, শুধুমাত্র এটাকে 4 দিয়ে গুণ করবে, তাকে 4 দিয়ে গুণ করে আবার 4 দিয়ে গুণ করবে, মানে তোমার কাছে কি কি রইলো 4 16। হ্যাঁ, একে 4 দিয়ে গুণ করলে কত হবে 64, একে 4 দিয়ে গুণ করলে কত হবে 256 হয়ে গেল তোমার আনসার। বুঝতে পারলে কতক্ষণ টাইম লাগলো? হ্যাঁ, তো জাস্ট 2 থেকে 3 সেকেন্ড। দেখো এবার কিভাবে হলে সেটা আবার বুঝে না ব্যাপারটা, সেইটা আবার বোঝা। দেখো তোমার কাছে কি কি রয়েছে 4 আর 16, যে প্রথম আর দ্বিতীয় সংখ্যা ক্রমিক সমানুপাতি মানে কি, যে প্রথম আর দ্বিতীয় সংখ্যার যে রেশিও, দ্বিতীয়র সাথে তৃতীয় সেই রেশিও হবে, তৃতীয়র সাথে চতুর্থ সেই রেশিও হবে, তো কন্টিনিউ এইভাবে চলতে থাকবে। তো প্রথম আর দ্বিতীয় রেশিও যদি বের করো, এই যদি 4 দিয়ে তুমি ভাগ করো 1:4, 4 একে 4, 4 4 1:4, তার মানে কি এটা যদি 1 হয় এটা 4 হয়, মানে এর 4 গুণ। তা এর 4 গুণ যদি 16 হয় তাহলে তার 4 গুণ মানে এটা আবার এর 4 গুণ হয়ে যাবে, আবার তার 4 গুণ, তো প্রত্যেকবারে কি হবে না 4 গুণ 4 গুণ 4 গুণ 4 গুণ করে এগিয়ে যাবে এক একটা নাম্বার। তো সেই জন্য বলা হচ্ছে যে এটা তো 4 গুণ 16, তো একে যদি আমি 4 গুণ করে 16 পাই, তো একেও 4 গুণ করতে হবে আমাকে, তাহলে 64 পাবো। তো একেও 4 গুণ করতে হবে, তাহলে আমার 256 হয়ে যাবে। তো রেশিও সবসময় কি হবে, এখানে 4:16 আছে, কাটলে 1:4 হবে, আবার একে যদি কাটো দেখবে 1:4 পাবে, আবার একে কাটো দেখবে 1:4 পেয়ে যাবে। তো এইভাবে সংখ্যাটা চলতে থাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো সংখ্যা ব্যাপার। নেক্সট কি বলছে, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরো কত নাম্বার বেশি পেলে গড় নাম্বার 75 হয়ে যেত। তোমার প্রথমবারে
এমনভাবে নাম্বার পেয়েছে 8টা বিষয়ে, তাহলে গড়ে 71 নাম্বার হয়েছে, গড়ে 8টা বিষয় 8টা নাম্বার পেয়েছে। পরে বলছে যে অঙ্কে আরও কত নাম্বার বেশি পেলে তাহলে গড় আর 71 হবে না, 75 হয়ে যাবে। দেখো তোমরা সাধারণত কি করতে, 8 71 গুণ করতে, তারপর নেক্সট যে প্রসেস সেটা চলে যেত। আমি সেই পথে যাচ্ছি না। হ্যাঁ, মনে করো তোমার 8টা সাবজেক্ট রয়েছে, 8টা সাবজেক্টের প্রথমে গড় কত, গড় 71। আবার এই 8টা সাবজেক্টের উপর শেষে গড় কত হচ্ছে, গড় 75 হচ্ছে। সিম্পল ভাবে ভাববে, প্রথমবারে গড় 71, পরের বারে গড় 75, তার মানে এক একটা সাবজেক্টে তোমার কত নাম্বার করে বেড়ে যাচ্ছে, 71 ছিল 75 হচ্ছে, 4 বেড়ে যাচ্ছে না একটা সাবজেক্টে। একটা সাবজেক্টে যদি 4 বেড়ে যায় তো টোটাল তো 8টা সাবজেক্ট, তো 8টা সাবজেক্টে 4 ইন্টু 8 32 বেড়ে যাওয়ার কথা না। তাহলে 32টা বাড়বে কোথায়, বলছে না অঙ্কে বেশি পেতে হবে। তার মানে ওই 32 নাম্বার অঙ্কে যদি পেয়ে যেত বেশি, তাহলে ওভারঅল করলে সেই আবার 75 চলে আসবে। তো 4 × 8, এই যে 32 পাওয়া যাচ্ছে, এই 32 নাম্বার কিন্তু অঙ্কে বেশি পেতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তো আনসার তোমার হয়ে যাবে অপশান এ 32। নেক্সট কোশ্চেন, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এটা। দেখো স্বাভাবিক সংখ্যা আগে কি সেটা তোমাকে জানতে হবে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা শুরু হয় তোমাদের 1 থেকে, আবার কন্টিনিউ, হ্যাঁ, ইনফিনিটিভ। তো 1 2 3 4 করে করে যদি 51টা, প্রথম 51টা স্বাভাবিক সংখ্যা, তার মানে কি প্রথম সংখ্যা 1, তারপর 2, তারপর 3, ডট 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 49, তারপর 50, তারপর 51। এই হচ্ছে টোটাল 51 সংখ্যা। এতগুলো সংখ্যার গড় 26। তার মানে কি এই নাম্বারগুলোকে যদি যোগ করা হয়, যোগ করে যদি 51 ভাগ করো তাহলে 26,000 কথা। কিন্তু অ্যাকচুয়ালি কি গড় 26 মানে কি সবাই 26 26 করে, হ্যাঁ তাই না? অ্যাকচুয়ালি কি সবাই 26? তা নয়, কারণ 26 এখানে একটা, আর বাকি সবাই 26-এর থেকে কম, আর বাকিটা 26-এর থেকে বেশি। এইগুলোকে সবার মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে সবাই 26 26 করে হয়ে গেছে। এবার বলো প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় পেয়েছে, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই পর্যন্ত আছে। এখন কি বলছে, এই পর্যন্ত সংখ্যার গড় জানতে চেয়েছে। তার মানে এই যে 51 নাম্বারটা, একে বাদ দিয়ে বের করতে হলো। এবার বলো 51টা যখন ক্যান্সেল করবে তখন গড়টা স্বাভাবিকভাবে কমে যাওয়ার কথা, কারণ এই তো 26-এর থেকে বেশি নাম্বার। 26-এর থেকে যদি কম নাম্বার কোনো একদিনকে বাদ দেওয়া যেত তাহলে গড় তখন বেড়ে যেত। যেহেতু এটা নাম্বারটা তোমার বড় নাম্বার, তার কমে যাবে। এবার কি করবে দেখো, অ্যাকচুয়ালি গড় 26 মানে কি আমরা ধরে নিতে পারি এও 26, এও 26, এও 26, ডট 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 এও 26, এও 26, এও 26, কারণ সবাই 26 এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এর সাথে 51। তার মানে এই 26 থেকে যতটা বেশি না, 26 থেকে কতটা বেশি, 25 বেশি। এই যে 25 বেশি নাম্বার, এই 25 হচ্ছে এই 50 জন ভাগ করে নিয়েছিল, হ্যাঁ, এর নিচে 26 নিয়েছে, নিয়ে ওই 25 নাম্বারটা এদেরকে দিয়ে দিয়েছে, আর এরা তখন ওই 25 নাম্বারটা ভাগ করে এরাও 26 হয়ে গেছিল। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যখন চলে যাবে না, এরা তো সবাই 25 নাম্বার নিয়ে রেখেছিল, একজন গড়ে কত নিয়ে রেখেছিল, এখানে তো 50টা নাম্বার। তো 50 নাম্বার 25কে যদি 50 জন ভাগ করে নেয়, তো একজনের কাছে কত হাফ আসবে। হাফ মানে কত, হাফ মানে 0.5। তো 0.5 কিন্তু সবাই নিয়ে রেখেছিল। এবার একে যখন বাদ দিয়ে দেবো তখন এই 0.5 সবার থেকে কমে যাবে না। তাহলে এই মুহূর্তে গড় যদি 26 হয়ে থাকে তাহলে 0.5 সবার থেকে কমে যাবে। তো 26 থেকে যদি আমি 0.5 কমিয়ে দিই তাহলে 25.5 হয়ে যাবে এই মুহূর্তে। তো আনসার তোমার কি হয়ে গেল না, অপশন এ। ব্যাপারটা বুঝতে পারলে? অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা লিখবে। আর একটা কথা হচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, লাইকটা অবশ্যই করে দেবে। তোমরা লাইক করতে চাও না। আর একটা কথা, যদি তোমরা এর পরবর্তীকালে কি ধরনের ভিডিও তোমরা বেশি পছন্দ করো সেটা তোমরা কমেন্টে লিখবে, আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য আপলোড করব। চলো নেক্সট কোশ্চেন। একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে? মানে কি এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 20 দিনে করে, কিন্তু এরা করেছে কিনা 5 দিন ধরে একসাথে কাজ করেছে, বলছে তারপর আর কতটুকু কাজ বাকি থাকবে। দেখো তোমরা যে প্রসেসে আপাতত জানো, সম্পূর্ণ আলাদা প্রসেস শেখাচ্ছি, দেখে নাও।
দেখো আমি তো এর আগের ক্লাসে যে ভিডিওটা হয়েছে যদি তোমরা দেখে থাকো তোমরা নিশ্চয়ই বুঝে থাকবে, বা যারা এখনো দেখোনি তারা আমি বলছি তোমরা আগের ভিডিওটাও দেখবে, তাহলে আরো সহজে বুঝে যাবে। তো এই যে আমি ছবিটা আঁকলাম, এখানে এ এখানে বি, এখানে নাকি এখানে হচ্ছে দিন, এখানে তোমার কি থাকবে ক্ষমতা, আর এখানে হচ্ছে টোটাল কাজ। দেখো এ কত দিনে করতে পারে, এ 10 দিনে করতে পারে, বি কত দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। এদের এলসিএম নেবে, এদের এলসিএম যেটা হবে 10 আর 20 এলসিএম নিলে তো কিন্তু 20 হবে টোটাল কাজ। এবার বলো 20টা কাজ এ যদি 10 দিনে 20টা কাজ করতে পারে, দিনে কটা কাজ করবে? দিনে দুটো কাজ করবে না, 10 দিয়ে 20। বি 20 দিনে 20টা কাজ করে, একদিনে কটা কাজ করবে? দিনে একটা। এইটা হচ্ছে ক্ষমতা হয়ে গেল। বুঝে গেলে? এইবার তাহলে কি হলো বলো, 5 দিন ধরে তারা একসাথে কাজ করবে, তাই এ দিনে দুটো কাজ করে, বি দিনে একটা কাজ করে। তো একসাথে যদি কাজ করে একদিনে 3টে কাজ হবে না? এই দুটো যোগ করলে, এই দুটো যোগ করলে কত হবে? দিনে 3টে কাজ হবে। তো একদিনে যদি 3টে কাজ হয়, 5 দিনে কটা কাজ হবে? 15টা কাজ হয়ে যাবে। তো বলো, তো একদিনে 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 এরা কতটা কাজ করে? একদিনে 2+1, তো 3টে কাজ কিন্তু এরা করে থাকে। তাহলে 5 দিনে কতগুলো কাজ করে থাকে? 5 দিনে 15টা কাজ হয়ে থাকবে। 5 দিনে যদি 15টা কাজ হয়ে থাকে তাহলে টোটাল তো 20টা কাজ, 20টা থেকে 15টা বাদ দিলে কতটা কাজ? 5টা কাজ এখনো বাকি থাকবে। তাহলে বাকি তোমার যে রিমেনিং থাকে সেটা হচ্ছে 5টা কাজ। এবার বলো এই 5টা কাজ যদি বাকি থাকে, প্রশ্ন বলছে কি না কত অংশ বাকি থাকে, কত অংশ? টোটাল কাজ 20টা, তার মধ্যে বাকি রয়েছে 5টা। তো 20 ভাগের মধ্যে 20টার মধ্যে যদি 5টা কাজ বাকি থাকে কাটলে কত হবে? তাহলে 1/4। তো 1/4 অংশ তোমার কিন্তু বাকি রয়েছে। এটা বুঝতে পারলে? মজা পেলে? যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু লাইক করে দেবে, হ্যাঁ। আর ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের কাছ থেকে। তোমরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য, পরবর্তী আরও ক্লাস যদি দেখতে চাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।